বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। আরামবাগ মহকুমা রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিশা হলে রেফারি সেমিনারে রাজ্যের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে বিশিষ্ট রেফারিরা যা বললেন তা রীতিমতো ভাবার বিষয়। আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের দিশা সভাকক্ষে আরামবাগ মহকুমা রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রেফারি সেমিনার অনুষ্ঠিত হওয়ার প্রাক্কালে আগত অতিথিদের মধ্যে প্রাক্তন জাতীয় রেফারি ও সর্বভারতীয় রেফারি প্রশিক্ষক জয়ন্ত ব্যানার্জি এবং একই সঙ্গে এলিট ইন্সট্রাক্টর সুব্রত দাস, আরামবাগ মহকুমা রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক কুমার ঘোষ, স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক নয়ন তরফদার, আরামবাগ টাইমসকে রেফারিদের ও মফস্বল শহর এবং গ্রাম থেকে ফুটবল প্রশিক্ষণ নিতে আসা প্লেয়ারদের ভবিষ্যৎ নিয়ে সরকারের ভাবনা চিন্তা ও কী করণীয় এবং ফুটবলের উন্নতি কী করলে সম্ভব হবে সব কিছু নিয়ে কঠিন বাস্তব তুলে ধরলেন তাদের প্রাঞ্জল বক্তব্যের মাধ্যমে। এদিন প্রায় 70 জন রেফারি আরামবাগ মহকুমা ও সংলগ্ন জেলাগুলি থেকে সেমিনারে অংশ নিতে এসেছিলেন। সেই মুহূর্তে আরও যেসব বিশিষ্ট রেফারি উপস্থিত ছিলেন তারা হলেন শেখ আব্বাস উদ্দিন, দিলীপ রায়, মধুসূদন নন্দী প্রমুখ। আমরা শোনাবো অতিথিরা কে কি বললেন। স্যার, আজকে আপনারা যে এখানে দিশা হলে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে দিশা হলে আজকে আপনারা সবাই উপস্থিত হয়েছে, আজকে মূল বিষয়টি কি, আপনাদের আলোচনার বিষয়টা কি? আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আরামবাগ মহকুমার মধ্যে যত আরামবাগ মহকুমা রেফারি অ্যাসোসিয়েশনের অনুমোদিত রেফারিরা আছে, তাদের সংস্থায় নিবন্ধীকৃত রেফারিরা আছে, তাদের ফুটবল আইন, তারা প্রত্যেকে ফুটবল রেফারিং করে মাঠে, তারা মাঠে নামে, মাঠে খেলায়। তারা যাতে ঠিক খেলার আইন পরিচালনা করতে পারে, সঠিকভাবে প্রয়োগটা করতে পারে মাঠে, তার জন্যে একদিনের আরামবাগ রেফারি সেমিনার আমার ধারণা 10-12 বছর ধরেই এটা চলছে। আচ্ছা। এবং এটা করতে করতে আমি ওই সংস্থার এখন সদস্য হয়ে গেছি। আমাকে এই সংস্থা এখন সাম্মানিক সহসভাপতি পদে আছি। যাই হোক, আমি শ্রীরামপুরে থাকি। প্রতি বছরই আমি এই প্রোগ্রামটায় আসি, আর প্রতি বছরই চেষ্টা করি যে ছেলেদের সাথে যাতে ইন্টারাক্ট করে তাদের ভাষায় সহজভাবে যাতে আইনটাকে তাদের মাথায় ঢুকিয়ে দেয় যায়, তার চেষ্টা করি। আজকে যে সেমিনার হলে যারা আছেন তারা প্রত্যেকেই রেফারি নিজের জায়গায়। হ্যাঁ, আর শুধু তাই নয়, আমার পাশে যারা আছেন কর্মকর্তা এখন, তারা প্রত্যেকেই রেফারি। আজকে আমার আরো একটা বিষয় দরকার, যে আজকে এটাকে এক প্রকার প্রশিক্ষণ কর্মশালাও বলা যায়। প্রশিক্ষণ কর্মশালাই বটে। কতজন আজকে উপস্থিত আছেন? আজকে এখনই তো দেখা যাচ্ছে কতজন হবে, 30-35 জন, টোটাল 70 জনের মতো উপস্থিতি হবে। রেজিস্ট্রেশন চলছে এখন। এই যে 70 জন, তারা কি সবাই আরামবাগ মহকুমা না হুগলি জেলার? আরামবাগ মহকুমার নয়, অনেকেই 2-4 জন, ধরুন বাঁকুড়া থেকেও 2-4 জন এসে, যেটা তাদের আরামবাগ কাছে হয়। তার মানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন এই জেলার মধ্যে, পার্শ্ববর্তী জেলাতেও আছে। আর হুগলি জেলা তথা আরামবাগ মহকুমার সংলগ্ন যে জেলাগুলো, সেখান থেকে তারা উপস্থিত হয়েছে। যেমন নালিগুল থেকে এই মেয়েগুলো গত বছর এসে ক্লাস করেছিল, আমি জানি। আচ্ছা, আপনাদের এখানে আমরা আরামবাগে যেমন সীতাকে দেখতে পাই, যে সীতা হালদার, তো উনি রেফারির কাজ করেন। এই যে রেফারির কি আলাদা করে প্রশিক্ষণ নেওয়াটা খুব জরুরি? অতি অবশ্যই জরুরি, না হলে আপনি রেফারি হিসেবে আপনি আরামবাগের মাঠটুকুই আপনার ব্যাপ্তি হবে। কিন্তু আপনি যদি কলকাতায় গিয়ে প্রশিক্ষণ নেন, তারপরে আপনি নিজেকে পরিশীলিত করতে পারেন, আপনি সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীব্যাপী আপনি ঘোরার যে ব্যবস্থা। যারা রেফারির সঙ্গে যুক্ত, তাদের ভবিষ্যৎ কি কোনো
সুরক্ষিত কোনো ভবিষ্যৎও আছে? সুরক্ষিত ভবিষ্যৎ কিচ্ছু নেই। এখন অবধি আমাদের ফুটবল সেই উন্নতি করতে পারিনি। তাদের ঠিক কোনো সুরক্ষিত এই জায়গাটাতেই আমার একটু প্রশ্ন আছে যে আপনারা আপনাদের জীবনটাকে ফুটবলের জন্য দিয়েছেন, হুম। আপনারা রেফারির গুরু দায়িত্ব পালন করছেন, কারণ একটা ম্যাচকে আপনারাই প্রকৃতভাবে পরিচালিত করেন। একটু ওটা বন্ধ করুন। আপনারাই পরিচালিত করেন, সেই জায়গায় কি আপনাদের কষ্ট হয় না যে এত ক্লাবগুলোকে টাকা দেওয়া হয়, মানে টাকার পর টাকা, এবার আবার টাকা আরও বেড়ে গেছে, এই জায়গাতে দাঁড়িয়েও এই ক্লাবগুলো এই টাকা নিয়ে করেটা কি? এখনো পর্যন্ত কোনো প্লেয়ার তৈরি করতে পারছেন না। এমনকি ক্রীড়ার মান উন্নয়নে ক্লাবকে টাকা দেওয়া হয়, কিন্তু একটা ফুটবলকে বাঁচাতে গেলে যারা খেলবেন, যাদের পায়ে জোর থাকা দরকার একটা ফুটবল খেলতে গেলে, তাদের পেটে অন্ন নেই, তারা কোথাও জুমেটোতে কাজ করছেন, কোথাও আনাজ বিক্রি করছেন, এই ভবিষ্যতের জন্য তারা ফুটবলকে ভালোবাসবেন। সে তো ক্রীড়ানীতি আমাদের একটা দেশের থাকা দরকার। এখন অবধি সঠিক অর্থে সেই ক্রীড়ানীতি আনতে পারিনি, যদিও বর্তমান সরকারের ওপর আমাদের আস্থা আছে যে তারা অনেকটা এগোনোর চেষ্টা করছে, অন্ততপক্ষে মুখে বলছে। আগে যেমন সকলে মুখে বলতো, এরাও তাই বলছে। এখন দেখা যাক তারা কতটা কি কার্যকরী করতে পারে সেটা নিয়ে এই আপনারা মুহূর্তে কিছু। এখনো জানেন না যে আপনাদের টোটাল ফুটবল জগতে এখনো পর্যন্ত আপনাদেরকে বাইরে ভিন দেশে প্লেয়ারদেরকে ধার করে আনতে হয় প্রচুর টাকার বিনিময়ে, এনে আপনাদের খেলতে হয়। বিশ্বকাপে এখনো ফুটবল যে কদিন আগেই হয়ে গেল, সেখানে দেখা গেল যে রীতিমতো লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদেরকে বড় পর্দায় আয়োজন করে খেলা দেখানো হলো, খাওয়ানো হলো, লাভ কি হলো? এগুলো করে কিছু লাভ নেই। আমি খুব সোজা স্পষ্ট কথাই বলছি, প্রতি গ্রাসরুট থেকে প্লেয়ার তুলতে গেলে আপনাকে কোচিং ক্যাম্প করতে হবে এবং প্রপার করতে হবে। সব জায়গায় আপনি সারা ভারতবর্ষে ঘুরে দেখবেন, এর আগের সরকাররা করে গেছে, প্রতিটা গ্রামে প্রতিটা শহরে একটু বড় জায়গা হলেই একটি বড় বড় স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটা ঝাঁট দেবার লোক নেই। একদম সেইটাই করতে হবে, যাতে সচল থাকে। সেই জং পড়ে যাচ্ছে, তালা দেওয়া যাচ্ছে, তালা খোলা যাচ্ছে না, সেই ব্যবস্থা করে কিছু লাভ নেই। সেটাকে যতটুকু করবো সেটাকে মেনটেন করতে হবে, তার জন্যে কোচিং ক্যাম্প দরকার। সে তুলনায় আমাদের আরামবাগ রেফারি অ্যাসোসিয়েশন থেকে শুরু করে বলছি, তার উপরে হুগলি জেলার রেফারি অ্যাসোসিয়েশন, তার উপরে কলকাতা রেফারি অ্যাসোসিয়েশন, তারা কিন্তু রেফারি হিসেবে আমরা খেলোয়াড়দের তুলনায় অনেক বেশি সফল। প্রত্যেকে বলতে পারবে বুক ফুলি, আমাদের এই ছেলেটা আছে, আমাদের এই মেয়েটা আছে। তারা অন্তত একটা রেফরি তুলেছে, একটা মহিলা রেফরি তুলেছে। মানে রেফারি ধার করে আনতে হচ্ছে না, রেফারি ধার করে আনতে হয় না, থেকেই পাচ্ছি, কিন্তু আমরা ফুটবল প্লেয়ার পাচ্ছি না, ফুটবল প্লেয়ার জোগাড় করতে পারছি না। আর এটাও তো ঠিকই, পেটে অন্ন না থাকলে পা বেশি দিন চলতেও পারে চলবে না, সেটা তো একদম সাধারণ নিয়ম। আপনারা কি ক্রীড়ামন্ত্রীকে এটা নিয়ে ভাবাবেন? এই যে আপনারা রেফারিদের কি ভাবানোর কোনো জায়গা আদৌ আছে? সেটা এখন সব রেফারিকে একত্রিত করার মতো সামর্থ্য আমার এই মুহূর্তে নেই। যদি কোনো সংস্থা করে আমি তাদের সঙ্গে সামিল হতে রাজি আছি, আমি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমার নেই। আপনার নাম এবং পরিচয়টাও। আমার নাম জয়ন্ত ব্যানার্জি, আমি একজন প্রাক্তন জাতীয় রেফারি এবং সর্বভারতীয় রেফারিদের প্রশিক্ষক ছিলাম। আমার সঙ্গে আছে আজকের দিনে পশ্চিমবঙ্গের সবচাইতে উপরের লেভেলে যেসব রেফারি প্রশিক্ষক আছে, এলিট রেফারি ইনস্ট্রাক্টর, এর নাম সুব্রত দাস। আমার মনে হয় তার সঙ্গে দু একটা কথা বললে আপনার। উনি কে? আমি তো সুব্রত দাস, এলিট রেফারি ইনস্ট্রাক্টর। এখন উনিই হচ্ছেন 1 নম্বর রেফারি প্রশিক্ষক পশ্চিমবঙ্গের। অনেক ধন্যবাদ আপনাকে আরামবাগ টাইমসের পক্ষ থেকে। তো আমি একই জিনিস, একই প্রশ্ন, একই যন্ত্রণার কথা জানতে চাইছি, কোনো উত্তর আদৌ আছে কিনা? শুনুন, আমরা আশাবাদী। আশায় মরে চাষা, খুব গ্রাম্য কথা হলেও এটা সত্য যে আশায় মরে চাষা, আমরা আশাবাদী। কিছুটা তো হয়েছে আগের চেয়ে। এখন একজন রেফারি ISL খেলালে একটা ম্যাচে 20,000 টাকা পায়, ফ্লাইটে যায় আসে, 4 স্টার 5 স্টার হোটেলে থাকে। কোয়ালিটি যদি থাকে নিশ্চয়ই সেটা বাজারে তার সেল আছে, কমার্শিয়াল ভ্যালু আছে। সেই পর্যায়ে যে কোনো, সে একজন ছবি আর্টিস্ট যদি হয়,
একজন সঙ্গীত শিল্পী হয়, একজন তবলাবাদক হয়, সবার আছে। তবে এখন আমাদের যেটা সময় এসছে, রেফারি আগের দিনের মতো আর ক্যাজুয়াল অ্যাপ্রোচ নেই, এখন একটা প্রফেশনাল অ্যাপ্রোচ। তার একটা প্রস্তুতি, তার ফিটনেস, তার লেখাপড়া ইত্যাদি সমস্ত কিছু প্রচুর সময় দিতে হয়, ব্যয় করতে হয়। তাই আমরা যখন আজকে কি বলি, তুমি কি করো, আমি রেফারিং করি, এই কথা বললে আমরা স্যাটিসফাইড হই না। বা বিবাহ বিবাহ সম্বন্ধের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে যখন যদি জিজ্ঞেস করা হয় যে ছেলে কি করে, ছেলে রেফারিং করে, তাহলে আর বিয়েটা হবে না। আর কি করে? এখন এই জায়গাটা আপনার যে প্রশ্ন একটা ছিল গভর্নমেন্ট লেভেলে, গভর্নমেন্টকে কি ভাবানো যাবে? নিশ্চয়ই ভাবানো যাবে, সর্বস্তরে, যার যে স্তর আছে। আপনারও একটা নিজস্ব স্তর আছে, আপনার স্তর থেকে আপনি বলতে থাকুন। আপনার বৃহৎ ক্ষেত্র, আমার মনে হয় আপনার যে কলম, আমরা বলি মাই পেন ইজ মাইটার দ্যান সোড, অতএব আপনার কলমের জোর নিশ্চয়ই গভর্নমেন্টকে ভাবাবে, চোখ খোলাবে। আমরা যেমন আমাদের স্তর থেকে, নিচু স্তর থেকে বলতে থাকবো, প্রত্যেকে বলতে থাকি যে যার স্তর থেকে। এটা যেন না আর পরের দিনের প্রশ্ন আসে ছেলেটি কি করে বা মেয়েটি কি করে, রেফারিং করে, আর কি করে, এই আর কি করের প্রশ্ন যাতে না আসে, সেটা আমরা সবাই মিলে সচেষ্ট হব। সমবেত প্রয়াস একদিন নিশ্চয়ই দানা বাঁধবে, সাফল্যে পরিণত হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু একই প্রশ্ন, যে আপনারা আরামবাগে, নয়নবাবু এখানে আছেন, দিনের পর দিন কোর্স দিয়েছেন, বলা যায় ওনার জীবনের মানে জীবনটা এই এই জায়গাতে উনি শেষ করেছেন। এই জায়গাতে দাঁড়িয়েও হয়তো নয়নবাবুরও একটা আক্ষেপ আছে যে আজকে এই ফুটবলের জন্য সত্যিই কি সরকার, মানে যে কোনো যে আমলে যখন যাই হোক, সরকার কি কোনো সদর্থকভাবে কিছু ভাবছেন, নাকি শুধুই ক্লাবগুলোকে টাকা দেওয়া হচ্ছে? না, রেফারিদের উপর সেরকম সরকার কিছু ভাবেনি, ক্লাবকেই ভাবে। প্লেয়ারদের উপরও রেফারিদের ভাবেন? সুরক্ষা পর্যন্ত নেই। যে কোনো জায়গায় দেখেছেন বড় বড় রেফারিরাও মার খেয়ে যাচ্ছে। এই সুরক্ষাটাও যদি দেয় সরকার, তাহলে আমরা অনেকটা উপকৃত হব। এই যে আজকে এতজন, প্রায় 70 জনের উপর বলছেন রেফারি, তারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, একটা কর্মশালা হবে আপনাদের এখান থেকে, তারা রেফারি বিষয়ে আরও সমৃদ্ধ হয়ে আজকে ফিরবেন। কিন্তু ফিরে গিয়ে যখন তারা মাঠে নামবেন, একটা ভালো খেলার মাঠ নেই। আমরা যে টাকাটা ব্যয় করা হয় ক্লাবকে, সেই টাকাটা দিয়ে যদি একটা ভালো মাঠ তৈরি হয়, এবং যারা কোচ নিতে আসবে, যিনি কোচ দেবেন তারও কিছু অন্যের সংস্থান, যারা কোচ নিতে আসবেন, যে যারা ভবিষ্যতে প্লেয়ার হবেন, তাদের জন্য একটু টিফিন, মানে পুষ্টিকর টিফিনের ব্যবস্থা, কিসের টানে তারা আসবেন এবং কিভাবে প্লেয়ার তৈরি হবে, একটা সত্যি কোথাও একটা ভালো ফুটবল মাঠ নেই। আক্ষেপ হয়? আক্ষেপ হয়, কেন মাঠ যদিও আছে সেটা পরিষ্কার নেই, অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে। খেলার উপযুক্ত নেই এরকম মাঠও আছে, তো অথচ আমাদেরকে সেই মাঠই আমাদের খেলাতে হয়। আমি নয়নবাবু সামনে আছেন বলে আরও একটু বলতে সুবিধে হচ্ছে, ওনারা কিন্তু আরামবাগের বয়েজ মাঠ এবং জুবিলি পার্কের মাঠকে খেলার উপযোগী করতে, নয়নবাবুর স্বীকার করবেন যে ওনারা রীতিমতো লড়েছেন, রীতিমতো কিন্তু মানে আওয়াজ তুলেছেন। কিন্তু আওয়াজ তোলার পরেও জুবিলি পার্কের মাঠই বাকি, আর বয়েজ মাঠই বাকি, বা কালীপুরের যে মাঠ, অত বড় একটা মাঠ, অথচ মানে উপযুক্ত মাঠই নয় ভালো করে খেলার জন্য। এই মাঠটা, এইরকম প্রচুর মাঠ আছে, এটাই শুধু নয়, প্রচুর মাঠ আছে যেখানে খেলা যায় না ভালোভাবে। এই জুবিলি পার্ক মাঠটা আগে গরু চড়তো, খেলা হচ্ছে অথচ গরু চড়তো, গাড়ি চলতো। সেইটা নয়নদা অনেক লড়াই করে অনেক। বাউন্ডারিটা দিয়েছে, হুম। কিন্তু এখনো সেই গাড়ি চলা বা গরু চড়া বন্ধ হয়নি, খেলার মধ্যেই চলছে। কেউ লক্ষ্য রাখছে না, প্রশাসন থেকেও কোনো কিছু নজর নেই, কিছু নেই। মাঠ তৈরি করতে গেলে মাঠের পড়ে থাকতে হবে সবসময়, একেবারে। মাঠের কাছে। আমরা যেমন প্রতি বছর এখানে রেফারিদের একটা সমৃদ্ধি করি, প্রতি বছরই আমরা ট্রেনিং দিই, 15 নতুন নতুন জিনিসগুলো, যেটা নিয়মগুলো চেঞ্জ হচ্ছে সেটা জানছে, আবার কিছুটা উজ্জীবিত হচ্ছে এনাদের মাধ্যমে, আমরা যাদেরকে আনি উজ্জীবিত হচ্ছে, এবং নতুনভাবে তারা খেলাটা শুরু করতে পারছে, খেলানোটা শুরু করতে পারছে। কিন্তু এদের কি হয়, আমাদের
ক্লাবগুলো প্রচুর টাকা পায়, একটা প্লেয়ারও ভাড়া করতে গেলে প্রচুর টাকা পায়, কিন্তু রেফারিদের সেই 200 টাকা 300 টাকা 400 টাকা এর বেশি নেই। রেফারিরা কিভাবে উন্নতি করবে, তার কোনো সিকিউরিটি নেই। একটা রেফারির মাঠে খেলতে খেলতে কোনো ক্লাবও দায়িত্ব নেয় না, তাকে মারতে ছুটছে। একটা রেফারি দুটো টিমের কখনোই ভালো হতে পারে না। কাউকে যদি ফাউল ধরে তাদের বিরুদ্ধে যদি যায় তখনই তাদেরকে মারতে নামছে। একেবারে। এই সিকিউরিটিটা যদি দেয় রেফারিরা অনেক উন্নতি হবে। আপনার পরিচয়টা একটু। আমি শ্রী অশোক কুমার ঘোষ, এই আরামবাগ রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক। আমরা যুগ্ম সম্পাদক, আমি এবং আব্বাস উদ্দিন সম্পাদক। একটু নয়নবাবুকে। আমি আর কি বলবো, নয়নবাবু, এই ভেতরের কষ্টটা একটু বলুন। ভিতরে কষ্ট আর কি বলবো, সে তো অনেক কিছু সবই তো জানে, তুমি তো সবই জানো যে একদম কিভাবে আপনার হয়েছে না লড়াইটা হয়েছে। আমরা জানি। আমি তো মাঠ নিয়ে তো বলেইছি, মাঠ নিয়ে আমার এগেনস্টে অনেক পত্রিকাও গেছে, তার হ্যাঁ, মধ্যে তুমিও ছিলে। হুম। কিন্তু আমি তো চেষ্টা করে গেছি সবসময় যে মাঠের ভেতরে খেলা হচ্ছে, গাড়ি নিয়ে সাইকেল নিয়ে একদম। ঢুকে যাচ্ছে, সেইটাই প্রতিবাদ করতে গিয়ে অনেক রকম অশান্তি হয়েছে। এবং শৃঙ্খলা যে জিনিসটা প্রত্যেকের থাকা উচিত সেটা কারোর সেটা কাছে নেই। আসেনি। এখানে শিক্ষিত লোকেরাও প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে, সে মঞ্চের সামনে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, এরকম অবস্থা। মানে আপনি একা কুম্ভ রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু আমি বুধির একা গড়কে নই, করতে পারলেন না। সবাইকেই চেষ্টা করেছিলাম ওটা ঘেরার, অনেক কষ্টে সেটা ঘেরা হয়েছে, তাতেও সেই ভাগ ফোকর দিয়ে ঠিক গলে যাচ্ছে। সাইকেল দিয়ে কষ্ট করে ঢুকতে হবে, সেটাও ঢুকছে, গাড়ি নিয়ে কষ্ট করে ঢুকতে হবে, সেটাও ঢুকছে। এই তো অবস্থা। একেবারে। তাহলে কি করে করা যাবে? একটা ফুটবল খেলতে গেলে যখন সে ছুটছে, যে কোনো সাইকেল কিংবা তার গাড়ির সময় যদি ধাক্কা লাগে, তার অবস্থাটা কী হবে? ফুটবলে যে চোটাঘাতগুলো পায়, তার থেকে ওটা আরও মারাত্মক চোট হয়ে যায়। সেটা তো বোঝানোর মতো আমার কোনোদিন সম্ভব হয়। মানে প্রশাসনকে ওকে এইভাবে বোঝানো প্রশাসন সম্ভব হয়? অনেক সাড়া দিয়েছিলেন, একটা পুলিশও পোস্টিং করে দিতেন খেলার সময়, কিন্তু তা সত্ত্বেও মানতো না। সেটাই। তা সত্ত্বেও মানবো না। আমার রাইট হচ্ছে আমি মাঠের ভেতর দিয়ে যত শর্টকাটে পারি আমার ছেলেকে আনতে যাব। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, গাড়ি নিয়ে ঢুকে গেছে, আমি মেয়েকে আনতে গেছি চয়েস করে, তখন আমার মেয়েটা পড়তো। ড্রাইভারও সাড়া দিচ্ছে না। আমি বুঝতে পারছি সামনেই একজন দাঁড়িয়ে আছে। তারপর দেখছি যখন আমি মেয়েটাকে নিয়ে বেরোতে যাচ্ছি, তখন সাইকেল ড্রাইভার দেখছি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করছে, আমি ধরেছি। আর এই যে কিছুই লাভ হয়নি। শৃঙ্খলা জিনিসটা খুব প্রয়োজন। একদম এবং নেই। আজকে আপনাদের এই যে ট্রেনিং হবে, প্রশিক্ষণ কর্মশালা, এখানেও একটা নিশ্চয়ই শৃঙ্খলা নিয়ে। অবশ্যই এখানে তো শৃঙ্খলা আছেই, নাহলে এতগুলো ছেলে আসছে কি করে? 70টা ছেলে আসছে, তারা আবার গ্রামেগঞ্জে ফিরে যাবে। কিন্তু সব থেকে মুশকিল হচ্ছে কি, যারা খেলাতে যাবে, যারা খেলবে, তারা আইনের কিচ্ছু জানে না। তারা সবসময় মনে আমিও করে আমি সেটাই বলছি। হারছি মানে আমি আমার এগেনস্টে রেফারিটা যাচ্ছে। হুম। এবার খোলা মাঠ, জয়ন্তদা সবই জানে, খোলা মাঠে রেফারিদের প্রোটেকশন বলে কিছু নেই। মানে যখনই বুঝতে হবে যে একটা টিম ভালো খেলছে বা দুটো টিমই রেফারি এগেনস্টে প্রোটেস্ট করছে, তখনই জানতে হবে যে রেফারিটা ভালো রেফারিং করছে। হ্যাঁ। একটা দল যদি প্রোটেস্ট করে, জানবে সে হারছে, সে প্রোটেস্ট করছে, তার জন্যে আমাকে যখন খেলাগুলো চলতো আমাদের লিগে, আমাকে 2টো থেকে আমার অফিসে বসে থাকতো ফোন নিয়ে। যে টিমটা হারলো সে প্রথমেই কমপ্লেন করছে আপনাদের রেফারি ভালো নয়, আপনাদের মাঠ ভালো নয়, কম সময় খেলিয়েছে। তখন কমপ্লেনের পর কমপ্লেন আমাকে মাথায় নিয়ে থাকতে হতো। কিন্তু তারা বুঝছে না যে একটা মহকুমা ক্রীড়া সংস্থা খেলার নিরপেক্ষতাই সব থেকে বেশি। আমরা তো রেফারিটা কাউকে বলে দেওয়া নেই যে তুমি ওই টিমকে টানো, তুমি ওই টিমকে টানবে না, তা নয়। তারা বোঝে না, আইন সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই, কেন এইটা দিল, কেন ওইটা এইটাও দিল। কি যখন প্লেয়ারদেরকে শুধুমাত্র রেফারিদের ট্রেনিং নয়, যারা খেলবেন তাদের জন্য কি স্পেশাল আমরা একটা ট্রেনিং? সেটাও করতাম। আমরা প্রত্যেক টিমের ক্যাপ্টেনকে আমরা আমন্ত্রণ জানাতাম, তারা আসতো না। তারা বেশি বোঝে, তারা আসেই না। একদম। এখন সেই জন্য আমরা আমন্ত্রণটা ছেড়ে দিয়েছি। একজন করে ক্যাপ্টেনকে বলতাম, এসে তুমি আইনটা জেনে যাও। মানে আফসোস আপনাদের আছে। আছেই, থাকবেই তো। তারপরে কি, সরকার ক্লাবগুলোকে টাকা দিচ্ছে, মহকুমা ক্রীড়া আমি সংস্থাগুলো ঠিক সেটাই বলছিলাম। মহকুমা ক্রীড়া সংস্থাগুলো ঢুকিয়ে চলছে, ডোনেশন নিয়ে চলছে, এর কাছ দিচ্ছে, ওর কাছ দিচ্ছে, হাত পেতে আমাদেরকে সেগুলোকে জোগাড় করতে হচ্ছে। কিন্তু ক্লাবকে না দিয়ে যদি মহকুমা ক্রীড়া সংস্থাগুলোকে, জেলা ক্রীড়া কিছু সংস্থাগুলোকে ছেলে উঠিয়ে নিয়ে আসা যায়। দিত, তাহলে অনেক ছেলে উঠে আসতো। এখানে গ্রামেগঞ্জে অনেক ভালো ভালো ছেলে আছে, হ্যাঁ। অনেক প্রতিভাধর ছেলে আছে, কিন্তু তারা সুযোগের অভাবে কোথাও বাইরে যেতে পারছে না। জেলাতে যাওয়ার সুযোগ এখন অনেক, ট্রেনের অবস্থা ভালো হয়ে গেছে, কলকাতায় যাওয়ার
সুযোগ অনেক ভালো হয়ে গেছে, মানে ট্রেনের পরিবহন জন্য। ব্যবস্থা ভালো হয়েছে, ভালো হয়েছে, কিন্তু কিন্তু একজন প্লেয়ার তৈরি করার জন্য আমাদের যা যে কাঠামো তা নেই। অর্থনৈতিক, আমাদের কাঠামো আছে কিন্তু অর্থনৈতিক দুর্বলতা। সেটাই তো বলছি, মেন তো তা অর্থ। অর্থনৈতিক আমাদেরকে তো হাত চেয়েছে, হাত পেতে চেয়ে আমাদেরকে সব কিছু চালাতে হয়। ঠিকই, অনেক ধন্যবাদ। তারপরে কিছু সংবাদপত্র আছে, তুমিও একসময় লিখেছিলে যে আমাদের অন্যায়। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।